দেখো এবার সেকশন বি তে কি বলেছে? সেকশন বি তে কিন্তু আমাদের বলেছে ৭ দাগে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ২ টি প্রশ্ন রয়েছে। তার মধ্যে একটা প্রশ্ন তোমাকে শুধুমাত্র অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেক দাগে কিন্তু সেম প্যাটার্ন এখানে রাখা হয়েছে। তাহলে একটা কোয়েশ্চেন যদি এখান থেকে আমরা অ্যাটেন্ড করি, দেখো কি রয়েছে? বলেছে আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর ৩ টি এমন ভেক্টর যেখানে মড আলফা, মড বিটা, মড গামা আমাকে বলে দেওয়া আছে এবং প্রত্যেকটি ভেক্টর অপর দুটি ভেক্টরের উপর লম্ব। এই লাইনটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। দেখবে প্রত্যেকটি ভেক্টর অপর দুটি ভেক্টরের যোগফলের সঙ্গে লম্ব হয়, তাহলে এইটা দেখাও। এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা আমি যখন এক্সাম নিই, এক্সামে কিন্তু অনেকবার এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম। সেম কোশ্চেন কিন্তু হুবহু এখানে তুলে দেওয়া হয়েছে। তাহলে আমরা যেভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করছি সেটা যদি একটু ফলো করো, তাহলে কিন্তু অনেকটা কোশ্চেনই কমন পাওয়া যাবে। পুরোপুরি কমন পাওয়া যাবে এটা আমি কখনোই বলব না, কিন্তু কিছুটা কমন তোমরা পাবে। তাহলে এই কোশ্চেনটা আমি একটু সমাধান করার চেষ্টা করব। ওরা যেভাবে বলেছে সেইভাবেই কিন্তু আমি করব। ওরা বলেছে কি আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর বলে দেওয়া আছে। তাহলে সেই জন্য আমি প্রথম এখানে লিখে নিচ্ছি যে মড অফ আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু ৩, মড অফ বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু ৪ এবং মড অফ গামা ভেক্টর সেটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি কত, ৫। এটা বলে দেওয়া আছে। এবং ইম্পর্টেন্ট কথা এখানে যেটা বলা হয়েছে সেটা কি, প্রত্যেকটা ভেক্টর অপর দুটি ভেক্টরের যোগফলের উপর লম্ব। তাহলে লম্ব হলে নিশ্চয়ই ডট প্রোডাক্টটা 0 হবে। সেই জন্য আমি এই জায়গায় লিখছি যে শর্ত মতে আমরা কি বলতে পারি, আলফা ভেক্টর ডট বিটা প্লাস গামা ভেক্টর এটা ইজ ইকুয়াল টু আমরা 0 বলতে পারি। তাহলে এই জায়গা থেকে বলতে পারি আলফা এই দুটোর যোগফলের উপর লম্ব, তাই জন্য আলফার সঙ্গে যদি দুটোর আমি ডট প্রোডাক্ট নিই সেটা কিন্তু অবশ্যই 0 হবে। তাই তো? এই কথা আমরা বলতে পারি। তাহলে অনুরূপে আমি যদি বলি আলফা বাকি দুটোর সঙ্গে ডট 0 হয়েছে, তাহলে অনুরূপে কি কথা বলা যাবে? অনুরূপে নিশ্চয়ই বলা যাবে কি, যে বিটা ভেক্টর যদি বাকি দুটোর সঙ্গে ডট নিই, অর্থাৎ বিটা ডট আলফা প্লাস বিটা ডট গামাও যদি আমরা করি সেটাও 0 হবে এবং গামা ভেক্টরেও যদি সেম কন্ডিশন অ্যাপ্লাই করি, গামা ভেক্টরও বাকি দুটোর সঙ্গে কি হবে তাহলে? লম্ব হবে। আর লম্ব হলে তাদের যোগফল কি হবে? আমাদের 0 হবে। তাহলে গামা ডট বিটা সেটাও কত হবে? 0 হবে। তাহলে ওটা ১ নম্বর, এটা ২ নম্বর নাম ধরলাম আর এটা আমি ৩ নম্বর নাম ধরলাম। ওকে? ১, ২, ৩ যদি আমরা যোগ করে দিই। ১, ২, ৩ যোগ করলে কি পাওয়া যাবে? দেখো তো আলফা ডট বিটা এখানে একটা আছে, আলফা ডট বিটা এখানে একটা আছে। আলফা ডট গামা এখানে একটা আছে, আলফা ডট গামা এখানে একটা আছে এবং বিটা ডট গামা এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে প্রত্যেকটা রাশিমালা কিন্তু ২, ২ বার করে আছে। ২, ২ বার করে যদি থাকে, তাহলে আমি এই জায়গায় বলতে পারি যে ১ যোগ ২ যোগ ৩, যদি ৩ টে আমি একসঙ্গে যোগ করি, তাহলে বলতে পারি 2 ইনটু আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা। আচ্ছা এটা উপরেই আমি লিখে রাখছি, পরবর্তী সময় আমি এটা ইউজ করব। তাহলে এই জায়গায় আমি লিখছি না, নিচে জায়গাটায় উপরের জায়গায় লিখছি যে এই জায়গায় পরের পেজেই লিখি। তাহলে ১ যোগ ২ যোগ ৩ করে পাই। ১ যোগ ২ যোগ ৩ করে পাই। ৩ করে পাই। যদি ৩ টা আমি যোগ করে দেই তাহলে বলতে পারি 2 ইনটু আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইজ ইকুয়াল টু 0। এটা রেখে দিলাম। ধরো এটা ৪ নম্বর ইকুয়েশন তে আমি রেখে দিচ্ছি। এইবার ওরা যে জায়গা থেকে আমাকে ভ্যালুটা প্রমাণ করতে বলেছে ওই রাশিমালাটা আমি একটু লিখছি। কি? এই যে লিখছি, নতুন কোনো যদি লাইন শুরু করতে হয় তাহলে এখন বা অন্য কোনো শব্দ ইউজ করে কিন্তু এখানে শুরু করতে হয়। আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর এর মডের হোল স্কোয়ার। মডের হোল স্কোয়ার করলে সেটাকে লেখা যায় আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর। একই সংখ্যা দুবার ডট প্রোডাক্ট বা হোল স্কোয়ারও তুমি ডাইরেক্ট ভাঙিয়ে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি, মড আলফা তার হোল স্কোয়ার, মড বিটা তার হোল স্কোয়ার এবং মড গামা তারও হোল স্কোয়ার, তাই তো? তাহলে মড গামা তারও হোল স্কোয়ার। আর তার সঙ্গে একটা কি থাকবে, 2 ইনটু আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা। ওকে? এটা লেখা যাবে। কিন্তু এখানে সাইডে একটা নোট তোমরা অবশ্যই লিখবে। কি নোট? যেহেতু আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু বিটা ডট আলফা। এই জন্যই আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারি। তাহলে এখন যদি আমি খেয়াল করি আমি কি পেলাম? মড অফ আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর তার মডুলাস ভ্যালু ইজ ইকুয়াল টু মড আলফার মান কত বলে দেওয়া আছে দেখো। মড আলফার মান ৩, মড বিটার মান ৪, মড গামার মান ৫ বলে দেওয়া আছে। তাহলে এই মানগুলো এই জায়গায় আমি বসিয়ে দিচ্ছি।
3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার। আর এই টোটাল ভ্যালুটা কত বলে দেওয়া আছে? 0 বলে দেওয়া আছে। তাহলে এটা 0 বসালাম। তাহলে এই জায়গায় আমি সাইডে লিখছি মান বসিয়ে পাই। মান বসিয়ে পাই। ওকে? তাহলে মান বসিয়ে দিয়েছি এই জায়গায়। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি কি মড অফ আলফা প্লাস মড অফ বিটা তার এই জায়গায় রয়েছে আমাদের কি মড অফ আলফা, মড অফ বিটা, মড অফ গামা তার হোল স্কোয়ার। 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25। দেখো সব যদি আমি যোগ করি তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি 50 হচ্ছে আমার। তাহলে মড অফ আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়েছি আমি কত? 50। কত পেলাম? 50। তাহলে এটা যদি এইদিকে পাঠিয়ে দিই রুট হবে। আর রুট হলে আমি বলতে পারি কি এই জায়গায় বাকিটা নিচে লিখবো না সাইডে লিখি? এই জায়গায় লিখছি তাহলে। তাহলে আমি এই জায়গায় বলতে পারি অতএব আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর তার মড স্কোয়ার এইদিকে আসলে হয় রুট আর 50 এর রুট করলে সেটাকে লেখা যায় 5√2। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তাই তো? এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমি প্রুফ লিখে দিতে পারি। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। কোন অঙ্ক এটা? এটা কিন্তু আমাদের ছিল যে অঙ্কটা কত দাগ ছিল এটা 7 এর এ দাগ। ওকে? এটা কিন্তু আমাদের 7 এর এ দাগ ছিল। তাহলে দেখো 7 এর এ দাগ কিন্তু আমি সমাধান করার চেষ্টা করেছি। এক, এক করে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি সমাধান করব। ৭ এর বি নম্বর প্রশ্নে কি বলেছে সেটা এবার একটু দেখে নিই। তাহলে ৭ এর বি নম্বর প্রশ্নে ওরা যেটা বলেছে সেটা কি? বলেছে একটু দেখে নাও। বলেছে যদি ৫ একক এবং ৩ একক পরিমাণের দুটি লম্ব সরি যদি ৫ একক এবং ৩ একক পরিমাণের দুটি বল যথাক্রমে 6i ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ এবং এত এর অভিমুখে প্রযুক্ত হয় তার ফলে একটি বস্তুকণা এত বিন্দু থেকে সরে এত বিন্দুতে স্থানান্তরিত হয় তাহলে বল প্রয়োগের ফলে কৃতকার্যের পরিমাণ কত? এই অঙ্কটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের সিলেবাসের বহির্ভুক্ত অঙ্ক। যেমন আমি তোমাদের বলেছিলাম একটু আগে একটা অঙ্ক দেখিয়ে যে পর্ষদ যখন প্রশ্ন করে ওরা নিশ্চয়ই কিন্তু সুস্থ মস্তিষ্কে প্রশ্ন করে না। এই প্রশ্নটা দেখেও আমার হাসি পেল এই কারণেই যে প্রশ্ন করার সময় বা একটা থ্রেড দেওয়ার সময় ওদের কি মাথায় কোনো সেন্স থাকে না যে আমি আগে কি বলেছি আর এখন কি বলছি? সামান্যতম লজিক বা জ্ঞান ওদের মধ্যে কোনো কিছুই নেই যেটা থেকে প্রমাণ পাচ্ছে। এই অঙ্কটা কিন্তু কখনোই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। ডাইরেক্ট ফিজিক্সের একটা অঙ্ক এখানে তুলে দেওয়া হয়েছে। কি বলেছে? ধরো কোনো জায়গায় একটা বল প্রয়োগ করলাম আমি। এই বলটা এই ভেক্টর বরাবর আমি ইউজ করলাম। এই ভেক্টরের নাম এ ভেক্টর। এই যে এইটা মনে করো এ ভেক্টর। ওকে? এই ভেক্টর বরাবর আমি একটা বল ইউজ করেছি। সেই বলটা কত ইউনিট ইউজ করেছি? ৫ ইউনিট। এবং এই জায়গায় মনে করো আমি আরেকটা বল প্রয়োগ করলাম। সেই বলটা কোন ভেক্টর বরাবর? এই জায়গায় মনে করো এই বি ভেক্টর এই বরাবর ইউজ করেছি। ওই বলটা কত ইউনিট? ৩ ইউনিট। তাহলে আমি এখানে দুখানা বল ইউজ করেছি। তাহলে টোটাল যে বল বা ফোর্সটা হবে সেই ফোর্সটা এই দুটোর যোগফল হবে। তাহলে আমাকে আগে মোট ফোর্স বের করতে হবে। ক্লিয়ার কথাটা? তারপর কি হয়েছে? একটা বিন্দু কোন জায়গায় ছিল, এই জায়গায় ছিল মনে করো। যখনই ওর উপর বল প্রয়োগ করা হয়েছে ওই বিন্দুটা সরে এই জায়গায় চলে গেছে। তাহলে এর ফলে তুমি কতটা কাজ করেছো? ক্লাস 8, 9 এর দিকে মনে করে দেখো তো যে কৃতকার্য W F S এই ফর্মুলাটা শিখেছিলে কিনা? কৃতকার্য W F শিখেছিলে? যেখানে F ছিল ফোর্স আর S ছিল কি সরণ। তাহলে এই যে টোটাল ফোর্স সেটা হলো F আর সরণ হলো এই যে এই বিন্দু থেকে সরে এই বিন্দুতে গিয়েছে। ক্লিয়ার কথাটা? তাহলে আমাকে সরণও বের করতে হবে, ফোর্সও বের করতে হবে। তাহলে এক, এক করে আমি সমাধান করার চেষ্টা করছি। বুঝবে ভালো করে। তাহলে আমি ১ম এই যে ভেক্টর দেখতে পাচ্ছি, এই ভেক্টরের ৫ এককের বল আমি নির্ণয় করব। ৫ এককের বল নির্ণয় করার লজিক কি? মনে করে দেখো তো এমন কোন অঙ্ক আমরা শিখেছিলাম নাকি? কোন একটা ভেক্টরের অভিমুখে ১৪ এককের মান নির্ণয় করো বা ১৪ এককের ভেক্টর নির্ণয় করো। তখন কি করতাম? ওই ভেক্টরটাকেই ওর পরম মান দিয়ে ভাগ করতাম ১ম তাহলে একক ভেক্টর হতো। সেই একক ভেক্টরকে আমরা ১৪ দ্বারা গুণ করতাম। তাহলে এই জায়গাও ওর পরম মান দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর হবে তাকে ৫ দিয়ে গুণ করে নেব তাহলে প্রথম বল পেয়ে যাব। দ্বিতীয়টাকে ইউনিট ভেক্টর বানিয়ে তাকে ৩ দিয়ে গুণ করব তাহলে তারও কিন্তু আমরা মোট বল পেয়ে যাব। তারপর দুটো বল যোগ করে দিলে রেজাল্ট্যান্ট ফোর্স পাওয়া যাবে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স প্রথম আমাকে বের করতে হবে। ওকে? তাহলে আমি এইটাকে লেখার চেষ্টা করছি দেখো। তাহলে আমি এই জায়গায় লিখছি যে প্রথম ভেক্টরটা বলেছে সেটা 6 2 3 বলেছে। তাহলে এই জায়গায় আমি লিখছি এ ভেক্টর। A vector is equal to 6 I cap 3 j cap 6 2 3 মনে হয় দেখলাম 6 2 3 yes 6 2 3 2 j cap plus 3 k cap
আচ্ছা, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলেছে? ভেক্টর দুটো একটু লিখে নিই। বি ভেক্টর ইজ ইকুয়াল টু বলেছে আমাদের 3i ক্যাপ 3 মাইনাস 2 6। ওকে? তাহলে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এ ভেক্টর আর বি ভেক্টর বলে দেওয়া আছে। তাহলে এই জায়গায় আমি লিখছি এ ক্যাপ। এ ক্যাপ মানে এর অভিমুখে একক ভেক্টর। এ ক্যাপ মানে এর অভিমুখে একক ভেক্টর। একক ভেক্টর বের করতে হলে ওই ভেক্টরকেই তার পরম মান দিয়ে ভাগ করতে হয়। তাহলে ওর পরম মান দিয়ে যখন ভাগ করব, রুট ওভার অফ 6 এর স্কোয়ার মানে 36, 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, 40 49 রুট করলে হয় 7। তাহলে আমি পেলাম কি এ ক্যাপ ইজ ইকুয়াল টু 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই নিচে রইল আমাদের 7। এটা কত মানের একক ভেক্টর হলো? এটা কত মানের ফোর্স হলো? 1 মানের ফোর্স হয়েছে কিন্তু। আমাকে কিন্তু বলেছে প্রথম ভেক্টরের অভিমুখে 5 ইউনিটের বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমি এই জায়গায় লিখছি 5 এ ক্যাপ। তাহলে এইদিকেও 5 দিয়ে গুণ করছি 5 ইনটু 6 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ বাই নিচে রইল আমাদের 7। রেখে দিলাম এইভাবে। এবার বি ক্যাপ আমি বের করব, অর্থাৎ বির অভিমুখে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা আমি নির্ণয় করছি। তাহলে প্রথম একক ভেক্টর নির্ণয় করছি বি ক্যাপ। তাহলে বি ক্যাপ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি কত? 3i ক্যাপ রয়েছে মাইনাস 2j ক্যাপ রয়েছে প্লাস 6k ক্যাপ রয়েছে বাই রুট ওভার অফ 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4, 6 এর স্কোয়ার 36, যোগ করলে এটা 49, রুট করলে 7 হচ্ছে। তাহলে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ বাই নিচে রইল আমাদের 7। পড়ানো যদি স্পিডে হয়ে যায়, তোমার যে মোবাইলে তুমি ভিডিওটা দেখছো বা ক্লাসটা করছো তার উপরে 3 ডট আছে, সেখান থেকে স্পিড বাড়িয়েও নিতে পারো, কমিয়েও নিতে পারো। কিন্তু এখন যেহেতু সময়টা কম, আমি একটু দ্রুতই বলার চেষ্টা করছি। তোমার প্রয়োজন অনুযায়ী তুমি কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ওকে? তাহলে এইটা হলো আমাদের বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। কিন্তু এখানে কত ইউনিটের ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল? কত ইউনিটের? 3 ইউনিটের। তাহলে একেও বোথ সাইডে আমি 3 দিয়ে গুণ করলাম। 3b ক্যাপ। তাহলে 3 ইনটু i ক্যাপ আর এখানে রইল মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ বাই নিচে রয়েছে আমাদের 7। তাহলে দুটো ফোর্স কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে বা দুটো ফোর্স বের করা হয়ে গেছে আমাদের। এবার এর রেজাল্ট্যান্ট ফোর্স আমাকে বের করতে হবে। রেজাল্ট্যান্ট ফোর্স মানে এই দুটো আমাকে যোগ করে ফেলতে হবে। তাই তো? তাহলে আমার এই পেজে আর জায়গা নেই। তাহলে আমি এই জায়গায় লিখছি যে কণাটির উপর মোট প্রযুক্ত বল, কণাটির উপর মোট প্রযুক্ত বল, মোট প্রযুক্ত বল, মোট প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু 3 এ ক্যাপ, সরি 3 নয়, ওটা ছিল 5 এ ক্যাপ। তাহলে 5 এ ক্যাপ প্লাস 3 বি ক্যাপ। তাহলে কণাটির উপর মোট এতটা বল কিন্তু আমরা প্রয়োগ করেছি। তাহলে সেই মানগুলো বসিয়ে হিসাব করে নেই। একবারে এটা গুণ করে দিচ্ছি। 5 ছক 30, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 30 10 15। ওকে? তাহলে এই জায়গায় আমি লিখছি এফ ইজ ইকুয়াল টু 30 প্লাস 10 প্লাস 15 কে ক্যাপ। নিচে রয়েছে 7। ওকে? 30 10 15 চিহ্ন সব পজিটিভ আছে। এই জায়গায় একটা চিহ্ন নেগেটিভ আছে। 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 6 18। তাহলে 9 6 18। ওকে? তাহলে এখানে রইল 9 i ক্যাপ মাইনাস 6 j ক্যাপ প্লাস 18 কে ক্যাপ বাই নিচে এখানেও রয়েছে 7। তাহলে দেখে নিই আমি আরেকবার। 9 6 18 বাই 7। দেখো অঙ্ক যখন করাবো আমরা বোর্ডের পেজ, এই পেজ, ওই পেজ করছি। তোমরা যখন লেখো তোমরা তো একই খাতায় লেখো, তখন তোমরা আগের জিনিস সব দেখতে পাচ্ছ। আমার কোনো এক জায়গায় সিলি মিস্টেক হতে পারে, কিন্তু আমি বারবার বলছি। কিন্তু আমি কি শেখানোর চেষ্টা করছি সেটাই কিন্তু তোমাকে শিখতে হবে। তুমি এখন ক্লাস 12 এ উঠে গেছো। সর্বোচ্চ লেভেলে এখন রয়েছো, সায়েন্সের বা স্কুল লেভেলের সর্বোচ্চ জায়গায় তুমি রয়েছো। এখন যদি তোমাদের ভুল হয় সেটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। তোমরা এখন শিখছো এখানে যে কিভাবে অঙ্ক করতে হয়, কিন্তু যোগ বিয়োগ নিশ্চয়ই আমার কাছে শিখতে তোমরা আসোনি। সুতরাং আমি কি শেখাচ্ছি সেটা শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, নিজে করার চেষ্টা করো। ওকে? তাহলে এবার আমি যোগ করব। যোগ করলে এখানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে আমার লসাগু হবে 7। তাহলে যোগ করলে 30 আর এই জায়গায় 9, তাহলে হলো 39 আই ক্যাপ। 10 আর এখানে -6, তাহলে হলো মাইনাস প্লাস হলো 4 জে ক্যাপ। আর এখানে 15 আর এখানে 18, 15 আর 18 যোগ করলে হয় 33 জে ক্যাপ। তাহলে এফ কিন্তু আমি পেয়ে গেছি। এবার সরণ বের করতে হবে আমাকে, ডিসপ্লেসমেন্ট।
ডিসপ্লেসমেন্ট একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে হয়েছে, এ থেকে বি তে হয়েছে। তাহলে এবি ভেক্টর বের করতে হলে কি করতে হবে? বি থেকে এ বাদ দিয়ে দিতে হবে। এবি মানে কি? বি মাইনাস এ। তাহলে সেম জিনিসটাই আমি এখানে করব। বিন্দু দুটো দরকার হলে লিখে নেব। ২, ২ মাইনাস ১ এবং ৪, ৩, ১। ওকে? তাহলে আমি বিন্দু দুটো একটু লিখে নিচ্ছি কোন জায়গায়? আরেকটা পেজে আমি এই জায়গায় লিখে নিচ্ছি। এই জায়গা বিন্দুটা ছিল একটা এ বিন্দু। ২, ২, মাইনাস ১। ২, ২, মাইনাস ১। আর বি বিন্দুটা কত ছিল? বি বিন্দুটা একটু দেখে নেবে। বিন্দুটা ছিল ২, ২ মাইনাস ১, ৪, ৩, ১। ২, ২ মাইনাস ১, ৪, ৩, ১। ওকে? তাহলে ৪, ৩, ১। এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে এস ভেক্টর একদম লিখলাম একবারে। এস ভেক্টর ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। ৪ থেকে ২ যদি আমি বাদ দিয়ে দিই, ৪ থেকে ২ বাদ দিয়ে দিলে ২ থাকে। ওকে? আচ্ছা ৩ থেকে ২ বাদ দিলে ১ থাকে এবং ১ থেকে ১ বাদ দিলে প্লাস 2 কে ক্যাপ থাকে। এই হলো আমাদের এস ভেক্টর। তাহলে তো সবই বেরিয়ে গেছে। তাহলে এই জায়গায় আমাকে মোট কৃতকার্য বের করতে বলা হয়েছে। তাহলে মোট কৃতকার্য, কৃতকার্য, কৃতকার্য ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কি? যে W ইজ ইকুয়াল টু F ডট S। যেখানে F আমি কত পেয়েছি? F আমি পেয়েছি ৩৯, ৪, ৩৩। তাহলে এই যে লিখছি ৩৯ প্লাস ৪ প্লাস ৩৩ বাই নিচে 7 আমার রয়েছে। তার সঙ্গে ডট করব কার? এস এর। এস কত পেয়েছি? এস পেয়েছি আমি 2 i ক্যাপ প্লাস এখানে রইল জে ক্যাপ প্লাস এখানে রয়েছে আমাদের 2 কে ক্যাপ। তাহলে নরমালি গুণ করব। ৩৯ কে ২ দিয়ে গুণ করলে কত হয়? 78। ৪ কে আমার এখানে রয়েছে কত? ৪ যদি আমি গুণ করি ১ এর সঙ্গে তাহলে ৪ হয় শুধুমাত্র। আর ৩৩ দিয়ে যদি ২ কে গুণ করি তাহলে ৬৬ হয়। আর নিচে কিন্তু আমার ৭ থেকে যাচ্ছে। তাহলে এই জায়গায় অবশ্যই দেখা যাচ্ছে ৬৬ আর ৪ যোগ করলে ৭০, ১৪০, ১৪৮ হচ্ছে। তাহলে মোট ভ্যালু কত হলো? ১৪৮ বাই নিচে রয়েছে ৭। তাহলে এটাকে এইভাবেই রেখে দিতে পারো বা পূর্ণ সংখ্যায় ভেঙেও দিতে পারো যে মোট ওয়ার্ক ডান হলো বা কৃতকার্য হলো এত। বুঝেছো? তাহলে এই ছিল কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার ৭ এর যে বি, সেই বিটা কিন্তু আমি করানোর চেষ্টা করলাম। ৭ এর বি নম্বর কোশ্চেন কিন্তু আমি এখানে করানোর চেষ্টা করেছি। ক্লিয়ার? তাহলে ৭ দাগ কমপ্লিট হলো। এবার পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা একটু আমরা দেখে নেব। অঙ্ক করার সময় আমি কিন্তু বারবার একই কথা রিপিট করছি যে ভুল আমার হতে পারে। আমার ভুল হতে পারে। পেজ উল্টাচ্ছি হয়তো কোনো সংখ্যা লিখতে আমি ভুলে গেলাম। সেটাই আমার ভুল হতে পারে। কিন্তু সেগুলো তোমরা ঠিক করে নেবে। যদি কোনো জায়গায় ভুল হয়ে গিয়ে থাকে কমেন্টে জানাবে, স্যার আপনি এই জায়গায় প্লাসের জায়গায় মাইনাস লিখেছেন, মাইনাসের জায়গায় প্লাস লিখেছেন বা কোনো সংখ্যা ভুল লিখে ফেলেছে কমেন্টে জানিয়ে দেবে। আমি সেটা চেক করে নেব। ওকে? এবার ৮ দাগের সেম কোশ্চেন বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভালো প্রশ্ন দিয়েছে। এখানে ২ টিই ভালো প্রশ্ন দিয়েছে। ওকে? তাহলে ৮ এর এ প্রথম আমি করার চেষ্টা করছি। ৮ এর এ তে কি রয়েছে? ইন্টিগ্রেশন log x বাই 1 প্লাস log x তার হোল স্কয়ার। তাহলে এই যে ৮ এর এ দাগ। ৮ এর এ দাগে কি বলেছে? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন উপরে দিয়েছে log x ইনটু dx আর নিচে দিয়েছে 1 প্লাস log x তার হোল স্কয়ার। ওকে? তাহলে এই অঙ্কটা কি করে সমাধান করব এখন? কি করে? একটু ফলো করবে। এই জায়গায় যে log x রয়েছে, log x জাতীয় রাশিমালা যদি থাকে তাহলে খুব সহজে সেই অঙ্কটা করা যায় কিভাবে? ওটাকেই প্রতিস্থাপন করে দিতে হবে। তাহলে সেইজন্য আমি এই জায়গায় ধরছি যে ধরি log x is equal to z। log x is equal to যদি z হয়, এবার মাথার মধ্যে আমি ভাবছি আচ্ছা স্যার যদি এর ডেরিভেটিভ করি তাহলে 1/x হবে। এই জায়গায় তো কোনো জায়গায় 1/x নেই। তাহলে কিভাবে অঙ্কটা আমি করব? তাহলে একটা কাজ করা যেতে পারে এই জায়গা থেকে। লগ যদি সাইড চেঞ্জ করে তাহলে ই টু দি পাওয়ার হয়ে যায় কিন্তু। তাহলে এখান থেকে লেখা যায় x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। যখনই x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড হয়ে গেল আমাদের, তাহলে আমি কিন্তু এখন এই জায়গা থেকে বলতে পারি যে dx ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ইনটু dz। এই জায়গায় dx তো আছে। তাহলে dx টাকে প্রতিস্থাপন করে দিতে পারবো আমরা। তাহলে dx টাকে প্রতিস্থাপন করব, তাই জন্য ভাষাটা লিখবে যে প্রতিস্থাপন করে পাই। প্রতিস্থাপন করে পাই। তাহলে প্রতিস্থাপন যদি করে দিই আমি তাহলে কি পাবে একটু দেখবে। তাহলে এই জায়গায় আচ্ছা এই সাইডেই লিখছি তোমাদেরও দেখতে সুবিধা হবে। হ্যাঁ dx, dx এর পরিবর্তে আমি লিখছি ই টু দি পাওয়ার জেড ইনটু dz।
লগ এক্সটাকে আমি জেড ধরেছি, তাই এখানে একটা জেড বসিয়ে দিলাম। নিচে রয়েছে 1 প্লাস লগ এক্স, তাহলে 1 প্লাস জেড তার হোল স্কয়ার। কমপ্লিট। এবার এই অঙ্কটা কি চেনা লাগছে তোমাদের? লাগছে না? করিয়েছিলাম দেখো আমি। এই অঙ্কটা একদম ইজি অঙ্ক হয়ে গেছে। ই টু দি পাওয়ার জেড এখানে রইলো। এই যে জেড বাবা জীবন রয়েছে, এই জেড এর সঙ্গে আমি একটা ১ যোগ করলাম, একটা ১ বিয়োগ করলাম। ওকে? সাইডে ডিজেড লিখে দিয়েছি। তাহলে নিচে রয়েছে কি? জেড প্লাস 1 তার হোল স্কয়ার। এইবার যদি এটা দিয়ে একে ভাগ করে দিই, কি পাবো আমরা? ই টু দি পাওয়ার জেড, আর এখানে রইলো 1 বাই জেড প্লাস 1। কেন? এইটা আর এটা কেটে গেল। মাইনাস এখানে রয়েছে কি? জেড প্লাস 1 তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে নিচে কি রয়েছে? নিচে রয়েছে আমাদের জেড প্লাস 1 তার হোল স্কয়ার। আর এই জায়গা সাইডে রইলো আমাদের ডিজেড। এইবার অঙ্কটা দেখতে এরকম লাগছে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এফ ড্যাশ এক্স। এই জায়গায় যে ফাংশন রয়েছে তার ডেরিভেটিভই এটা হয় দেখো। আমি শিখিয়েছিলাম দেখো 3rd সেমিস্টারে, যদি মাথায় কোনো সংখ্যা থাকে তার নেগেটিভ সংখ্যা উপরে লেখো, নিচে 1 বাড়িয়ে দিতে হয়। এর ডেরিভেটিভ করলে এটা পাই। তাহলে এটা দেখতে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এরকম আছে। যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে কি অ্যান্সার হয়? ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড প্লাস 1। এই যে রইলো আমাদের জেড প্লাস 1। ক্লিয়ার? তাহলে জেড প্লাস 1, দেখো এই যে জেড প্লাস 1 প্লাস সি। এবার জেড এর মান বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে। জেড এর মান কি? জেড এর মান হচ্ছে লগ এক্স। তাহলে আমি এটার অ্যান্সার এই সাইডেই লিখে দিচ্ছি। আচ্ছা, প্লাস সি, সির পরিচয় কিন্তু লিখবে যে সমাকল ধ্রুবক। আচ্ছা, ই টু দি পাওয়ার জেড, দেখো ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে এক্স, তাহলে ই টু দি পাওয়ার জেড এর পরিবর্তে এক্স লিখলাম, আর এই জায়গার নিচে 1 প্লাস লগ এক্স লিখলাম, আর প্লাস সি পড়ে রইল। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। কমপ্লিট। তাহলে এইভাবে তোমরা অ্যান্সারটা করবে এবং লিখে নেবে কিন্তু যে সি ইজ ইকুয়াল টু সমাকল ধ্রুবক। না লিখলে কিন্তু 1 মার্ক কেটে নেবে তোমাদের। পরিষ্কার হলো? এবার তাহলে নেক্সট যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা আমি একটু দেখব। যাদের আবার দেখার ইচ্ছা আছে তারা দরকার হলে ভিডিওটার পিছন দিকে যাবে, আবার দেখবে। কারণ দাঁড়িয়ে থাকা মানে সময় নষ্ট করা আর কিচ্ছুই না। অনেক স্টুডেন্ট আছে যারা দ্রুত গতিতে এটাকে পেতে চাইছো। সুতরাং সবার কথা ভেবেই তো আমাকে পড়াতে হবে। যার রিপিট করে দেখার দরকার আছে সে পিছনে গিয়ে আরো একবার দেখে নেবে। কারণ তোমার কাছে এমন একটা মেশিন আছে যে মেশিনটাকে তুমি পিছন দিকে টান দিলেই দেখবে আমার মতন একটা মানুষ সে দুবার আবার একই অঙ্ক করতে শুরু করে দেবে। দেখবে আমার মতো মানুষ আবার এক, এক করে কথা বলছে, আবার এক, এক করে লিখছে। সেম ভাবে দেখবে রিপিট হয়ে গেছে। তুমি দেখে নেবে সেখান থেকে। তাহলে এবার ৮ এর বি দাগের কোশ্চেন কি বলেছে? 0 থেকে π/2 dx বাই 5 প্লাস 4 sin x ইজ ইকুয়াল টু, এইটা আমাদের প্রুফ করতে হবে। ৮ এর বি নম্বর কোশ্চেনে কি দিয়েছে? ইন্টিগ্রেশন 0 থেকে π/2, আর কি দিয়েছে অঙ্কটা? অঙ্কটা দিয়েছে dx বাই 5 প্লাস 4 sin x। তাহলে এই জায়গায় রইলো dx বাই 5 প্লাস 4 sin x, এটা ইজ ইকুয়াল টু কিছু প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু যদি কিছু প্রমাণ করতে দেয়, আমি নরমালি ভাবছি এটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে, ইন্টিগ্রেশনটা করলে ওই জিনিসটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? তাহলে এটাকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করব আমি। ইন্টিগ্রেশন করার জন্য সবথেকে যে সহজ পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটা কি? এই জায়গায় sin x এর জায়গায় sin 2 থিটার ফর্মুলা বসাবো এবং সেটা tan দিয়ে লিখব। যদি tan দিয়ে লিখি তাহলে এই অঙ্কটা খুব সহজে কিন্তু ইন্টিগ্রেশন হয়। যদি তোমার অঙ্কে কখনো sin এর জায়গায় cos ও থাকে তাহলে তুমি tan এর ফর্মুলাটা ইউজ করবে। কোন ফর্মুলাটা? যে sin 2x is equal to 2 tan x বাই নিচে হবে 1 প্লাস tan স্কয়ার x। মনে রাখবে এই জায়গা যতগুলো x থাকবে এই জায়গা তার অর্ধেক হবে কিন্তু। ক্লিয়ার? আর cos 2x is equal to 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। এই ফর্মুলাগুলো ইউজ করবে। অঙ্কটা sin এর জায়গায় cos ও থাকতে পারে কিন্তু। ক্লিয়ার? তাহলে আমি sin এর ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করছি। dx আর নিচে রইলো এই যে 5 প্লাস 4 sin x এর পরিবর্তে কি লিখছি? যে 2 tan x বাই নিচে রয়েছে 1 প্লাস, সরি এখানে x বাই 2, 1 প্লাস tan স্কয়ার x বাই 2। কেন? এই জায়গায় যতগুলো x থাকবে তার অর্ধেক এখানে লিখতে হবে। তাহলে এবার এটাকে যদি আমি লসাগু করার চেষ্টা করি, এই জিনিসটা সরাসরি উপরে চলে যাবে আর এই জিনিসটা এখানে কিন্তু গুণ হবে। তাহলে এই যে রইলো আমাদের 0 থেকে π/2, তাহলে এটা ডাইরেক্ট উপরে পাঠিয়ে দিলাম 1 প্লাস tan স্কয়ার x বাই 2, সাইডে রইলো আমাদের dx। এটা যদি গুণ করি তাহলে 5 প্লাস এখানে রইলো 5 tan স্কয়ার x বাই 2, tan স্কয়ার x বাই 2, আর এটা যদি গুণ করি তাহলে 8 tan x বাই 2। ক্লিয়ার? 8 tan x by 2। ওকে?
তাহলে এইবার আমি একটা কাজ করব, সেই কাজটা কি? যে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 এটাকে কিন্তু আমরা বলতে পারি sec স্কয়ার x বাই 2। তাহলে উপরে বসিয়ে দিলাম sec স্কয়ার x বাই 2। আর নিচে আমি একটু জাস্ট সাজিয়ে লিখব, আর কোনো কাজ নেই এখানে। তাহলে এই জায়গা পড়ে রইল 0 থেকে পাই বাই 2, আর উপরে রয়েছে আমাদের sec স্কয়ার x বাই 2 ইনটু dx বাই নিচে রয়েছে আমাদের কি? নিচে রয়েছে আমাদের 5 tan স্কয়ার x বাই 2, আর তারপরে রয়েছে প্লাস 8 tan x বাই 2, তারপরে রয়েছে আমাদের শুধুমাত্র 5। ওকে? তাহলে এইবার এটাকে করব আমরা প্রতিস্থাপন। প্রতিস্থাপন করার জন্য কি করব? যে ধরি tan x বাই 2 ইজ ইকুয়াল টু z। tan x বাই 2 যদি z হয়, তাহলে এর ডেরিভেটিভ করলে কি হয়? sec স্কয়ার x বাই 2, আর x বাই 2 এর ডেরিভেটিভ হয় 1 বাই 2, আর একটা dx বসাতে হয় x এর জন্য। ক্লিয়ার? আর এখানে রইল আমাদের dz। তাহলে উপরে তো sec স্কয়ার x বাই 2 ইনটু dx রয়েছে। sec স্কয়ার x বাই 2 ইনটু dx রয়েছে। 2 ওইদিকে পাঠিয়ে দেব তাহলে আমি। তাহলে আমি বলতে পারি যে অতএব sec স্কয়ার x বাই 2 ইনটু dx, ইনটু না সাইনে লেখা হয় ওটা, ইজ ইকুয়াল টু 2 dz। আর এর লিমিটও একবারে আমি চেঞ্জ করে দিই। কারণ নতুন অপারেটর যখন আসবে তখন লিমিটও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমাদের। ক্লিয়ার? লিমিটও চেঞ্জ হয়ে যাবে। এই লিমিটটা কি করে চেঞ্জ হবে দেখো। এই যে রাশিমালাটা রয়েছে, এই রাশিমালাটা x ছিল, সেখান থেকে z হলো। রাশিমালার লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট ছিল π/2। ক্লিয়ার? তাহলে এই জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই, যে জায়গা তুমি ধরেছো সেই জায়গা থেকেই কিন্তু মানটা বের করতে হবে। এই জায়গায় যদি 0 বসিয়ে দিই, tan 0 এর মান কিন্তু 0 হয়। তাহলে এই জায়গা হয়ে গেল 0। আর এই জায়গায় যদি π/2 বসিয়ে দিই, π/2 এখানে আরো একটা 2 রয়েছে π/4, tan π/4 এর মান 1, তার মানে z এর মান হয়ে গেল কত? 1। তাহলে নতুন অপারেটরের লিমিটটা হলো 0 থেকে 1। ক্লিয়ার? তাহলে এই জায়গায় লিমিট কত দাঁড়ালো? 0 থেকে 1। তাহলে এই যে লিখলাম, নতুন লিমিট হলো 0 থেকে 1। এবার নতুন লিমিট যদি 0 থেকে 1 হয়, কি চেঞ্জ করতে পারছি? sec স্কয়ার x বাই 2 dx মানে 2 dz, উপরে বসালাম 2 dz। তাহলে উপরে আমি বসিয়ে দিলাম 2 dz। এই যে বসিয়ে দিলাম 2 ইনটু dz। আর নিচে কি বসাতে পারি আমি? 5 ইনটু z স্কয়ার প্লাস 8z প্লাস 5। ওকে? তাহলে এই জায়গায় আমি বসিয়ে দিলাম 5 ইনটু z স্কয়ার প্লাস 8z প্লাস, এইবার নরমালটা, অঙ্কটা একদম নরমাল হয়ে গেছে। অর্থাৎ নিচের সামথিং মতন উপরে তৈরি করার চেষ্টা করব, অথবা a স্কয়ার প্লাস x স্কয়ার এইরকম জিনিস আমি তৈরি করার চেষ্টা করব। যদি হয়ে যায় তাহলে পরে নিশ্চয়ই আমি কোনো ফর্মুলায় ফেলতে পারবো। সেই অনুযায়ী অঙ্কটা ইজি হয়ে যাবে আমার। তাহলে এইটাকে আমি এখন কি করব? তাহলে এই ২ টাকে বাইরে বের করে দিই। ২ বাইরে চলে গেল, আর নিচের থেকে ৫ কমন নিয়ে নিলাম। তাহলে উপরে রয়েছে আমার শুধুমাত্র dz, আর নিচে পড়ে রয়েছে আমাদের z স্কয়ার প্লাস 8/5z, আর এখানে ৫ কমন নিয়েছি, তাই তো? তাহলে শুধুমাত্র ১। ক্লিয়ার? তাহলে নিচে হোল স্কয়ার বানানোর চেষ্টা করছি। 2/5 থাকছে আমার 0 থেকে ১, আর উপরে রয়েছে আমাদের dz। তাহলে এটাকে আমি লিখছি z স্কয়ার প্লাস 2 ইনটু z, আর এটাকে তাহলে 4/5 লিখলেই 8/5 হয়ে যাচ্ছে। তাহলে হোল স্কয়ার বানানোর জন্য এখানেও 4 স্কয়ার বাই 5 স্কয়ার লিখলাম। এখানে অলরেডি 1 প্রেজেন্ট ছিল, আর 16/25 বেশি নিয়েছি জন্য এটাকে এখানে ব্যালেন্স করে দিলাম। ক্লিয়ার? তাহলে একটা লম্বা চওড়া মান কিন্তু এখানে চলে এলো। এবার দেখবো এটাকে সমাধান করার চেষ্টা করব কি পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে 2/5 আমি এই যে লিখে নিলাম 2/5 ইন্টিগ্রেশন 0 থেকে 1। উপরে রইল dz, নিচে কি পড়ে রইল? z প্লাস 4/5 তার হোল স্কয়ার। তাহলে z প্লাস 4/5 তার হোল স্কয়ার লিখলাম। আর এখানে 25 কে 25 মাইনাস 16, 25 মাইনাস 16 করলে হয় 9/3। 9/25, তার মানে 3/5 তার হোল স্কয়ার। ওই ক্যালকুলেশন তো খুব সহজেই তোমরা করতে পারো। তাহলে এটা কোন ফর্মুলায় পড়লো? এটা কিন্তু 1/a স্কয়ার প্লাস x স্কয়ার এই ফর্মুলায় পড়লো। 1/a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্মুলাটা আমরা কি জানি? 1/a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্মুলা হচ্ছে 1/a, a মানে 3/5। তাহলে 3 এখানে চলে এলো, বাই 5 টা আমি উপরে উঠিয়ে দিলাম। আর পড়ে থাকে কি? tan ইনভার্স x/a। x মানে এখানে z প্লাস 4/5, আর a মানে কত? এখানে 3/5। ক্লিয়ার? আর লিমিট রয়েছে আমাদের কত? লিমিট রয়েছে আমাদের 0 থেকে 1। লিমিট কিন্তু আমাদের 0 থেকে 1। পরিষ্কার? তাহলে এবার দেখছি আমি এখানে ৫, ৫ কেটে দিলাম। এখানে পড়ে রইল শুধুমাত্র ২। আচ্ছা, তাহলে এটাকে একটু মানুষ করে নিই। tan ইনভার্স এখানে পড়ে রয়েছে আমাদের কত? tan ইনভার্স 5z প্লাস 4।
5z প্লাস 4 বাই নিচে রয়েছে 3, 5 5 আমি কেটে দিলাম। আর এখানে 0 থেকে 1 বসাই। পরিষ্কার এটুকু? তাহলে এবার আপার লিমিট যদি এখানে বসিয়ে দিই, z এর মান 1 বসালে এখানে পড়ে থাকে কত? z এর মান 1 বসালে 5 আর 4 9, 9/3 মানে শুধুমাত্র 3। তাহলে পড়ে থাকে z এর মান 1 বসালে tan ইনভার্স 3 মাইনাস z এর মান যদি 0 বসাই তাহলে 4/3 পড়ে থাকে। তাহলে tan ইনভার্স 4/3। এই হলো আমাদের মান বসানোর পর। এবার নিশ্চয়ই এখানে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b বসেছে। তার ফর্মুলাটা বসিয়ে দিলে যোগ বিয়োগ করলে নিশ্চয়ই প্রমাণ এসে যাবে। তাহলে সেই কাজটাই আমরা এখানে করার চেষ্টা করছি। তাহলে এখন আমি পরের পেজে বাকিটা সমাধান করছি। এখানে পড়ে রয়েছে আমাদের 2। আমি একবার রিপিট করে লিখে নিচ্ছি। tan ইনভার্স 3 আর এখানে রয়েছে মাইনাস tan ইনভার্স 4/3। তাহলে এটাকে মান নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে 2 ইনটু tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর ফর্মুলা tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস a ইনটু b। ক্লিয়ার কথাটা? a মাইনাস b বাই নিচে থাকবে কি 1 প্লাস a ইনটু b। 3 3 কেটে যাচ্ছে খুব সহজভাবে। তাহলে এখানে পড়ে রইল 2 ইনটু tan ইনভার্স, এই জায়গায় ব্র্যাকেট না দিলেও হয়। 2 ইনটু tan ইনভার্স 3 3 9 মাইনাস 4, 9 মাইনাস 4 করলে কত হয়? 5 হয়। তাহলে 5/3 আর নিচে পড়ে রয়েছে 1 প্লাস 4 মানে নিচেও কিন্তু পড়ে রয়েছে আমাদের 5। 1 প্লাস 4 পড়ে রয়েছে। তাহলে 5 পড়ে রয়েছে। 5 5 আমি কেটে দিলাম। তাহলে পড়ে রয়েছে শুধুমাত্র, আচ্ছা এই জায়গায় শুধু 2 ছিল না, 2 এর আশেপাশে কোনো সংখ্যাও ছিল। 2/3 ছিল। এই জায়গায় আমার মিস্টেক হয়ে গেছে। 2/3 ছিল কিন্তু এটা, তাই না? 2/3 ছিল এখানে। 2/3। তাহলে এই যে 2/3 আর এখানেও আমি 2/3 বসিয়ে দিলাম, 2/3 বসিয়ে দিলাম। আর এখানে tan ইনভার্স 1/3। এটা পেলাম আমরা অ্যান্সার। তাহলে এই জিনিসটাই নিশ্চয়ই এখানে প্রমাণ করতে দিয়েছিল। সেই প্রমাণটা আমরা একটু দেখে নেব। কি প্রমাণ দিয়েছিল? 2/√3 আমাদের কত বেরিয়েছে? আমাদের বেরিয়েছে 2/3। 2/3 tan ইনভার্স 1/3। ওরা কি প্রমাণ করতে দিয়েছিল? 2/√3 tan ইনভার্স 1/√3। কেমন হলো ব্যাপারটা? 2/√3 tan ইনভার্স 1/√3। দাঁড়াও, কোথাও মনে হচ্ছে মিস্টেক করেছি, একটু চেক করে নিই। দেখো, প্রথম এটাকে ফর্মুলায় লিখলাম, লেখার পর এটাকে প্রতিস্থাপন করলাম, লিমিট বসালাম। ওকে? লিমিট বসালাম। লিমিট বসানোর পর এটা কমন নিয়ে নিলাম। হোল স্কয়ার হলো এখানে। তারপর এটা সূত্র বসলো। আ এটা 1/a tan ইনভার্স x/a। এটা হিসাব ঠিক আছে। আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিটও বসালাম। ঠিকই আছে। তারপর এখানে a মাইনাস b এর ফর্মুলা বসিয়ে দিলাম। এই অঙ্কটা তো ঠিকই করেছি। অঙ্কটা তো ঠিকই করেছি। কোনো জায়গায় তো ভুল নেই। কোনো জায়গা তো ভুল নেই। তাহলে হতে পারে হয়তোবা ওরা মিস্টেক করেছে অঙ্কটা। কি মিস্টেক করেছে? এই জায়গা দেখো, আমাদের যে উত্তর বেরিয়েছে সেই উত্তর আর এই উত্তরের মধ্যে মিল বা অমিল কোথায় আছে? 2/3 tan ইনভার্স 1/3। ওরা বলেছে 2/√3 tan ইনভার্স 1/√3। মনে হচ্ছে এটা পর্ষদ কিন্তু ভুল করেছে। এই প্রশ্নটা ওরা কিন্তু খুব বড় ভুল করেছে বলে আমার মনে হচ্ছে। তোমরা একবার যাচাই করে দেখো। আমি কিন্তু আমার ভুল কোথাও পেলাম না। প্রশ্নটা নিয়ে কিন্তু সংশয় থেকে যাচ্ছে। ওরা ভুল করেছে যতদূর মনে হচ্ছে। যে প্রমাণ করতে দেওয়া উচিত ছিল 2/3, এখানে 2/3 tan ইনভার্স 1/3। হয়তোবা এই 3 এর জায়গায় ভুল করে √3 লিখে ফেলেছে ওরা। বোঝা গেছে? এটা পর্ষদের মনে হচ্ছে ভুল হয়েছে। একবার দেখে নিও, আমার কোনো জায়গায় ভুল কিন্তু তেমন নেই। এটা মুছে দিতে পারো। এটা কিন্তু ভুল হয়েছে। মনে হচ্ছে ওরা প্রশ্নটা মিস্টেক করছে। চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে আমাদের, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? যে সমাধান করো, যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রথমটা তো এমনি দেখেই বোঝা যাচ্ছে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন রয়েছে। আমি যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের শিখিয়েছিলাম সেই জায়গাটা বলেছিলাম যে হোমোজিনিয়াস ইকুয়েশন থাকলে সর্বদা x/y বা y/x এই আকারে দেখতে থাকবে বা সবার পাওয়ার সমান থাকবে, তখন y = vx ধরে নিতে হয়। তাহলে ওই লজিক অনুযায়ী করে দিলেই প্রথম অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে আমি স্টার্ট করছি। ওকে? তাহলে 9 এর এ দাগ। কি বলেছে? x ইনটু dy dx মাইনাস y ইজ ইকুয়াল টু x tan y বাই x রয়েছে, আর সাইডে ওটা যেটা রয়েছে ওটা পরে c এর মান বের করার জন্য আমাদের ইউজ করতে হবে। তাহলে সবাইকে x দ্বারা ভাগ করে দিলাম। dy dx মাইনাস y বাই x। x দিয়ে ভাগ করলে এখানে x কেটে যায় আর এখানে tan y বাই x পড়ে থাকে। তাহলে এই যে ইকুয়েশন পেলাম এটা 100% একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। আর হোমোজিনিয়াস ইকুয়েশন থাকলে আমি কি বলেছিলাম?
যে ধরি y/x = v, সেখান থেকে আমরা বলতে পারি v = এই জায়গায় লিখছি বাকিটা, এই জায়গায় করে দিই। ঠিক আছে? পরের পেজে যাব না। সেখান থেকে বলতে পারি y = v * x, এর ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে y এর ডেরিভেটিভ dy dx প্লাস এই dy dx v রেখে দিলাম, x এর ডেরিভেটিভ 1, x রেখে দিলাম, v এর ডেরিভেটিভ dv dx। তাহলে এবার প্রতিস্থাপন করে দেবো। এই যে dy dx রয়েছে তার জায়গায় এটা লিখবো y/x, তার জায়গায় আমরা v লিখবো। সেটা পরের পেজে লিখছি আমি। ঠিক আছে? প্রতিস্থাপন করে দিচ্ছি। তাহলে dy dx এর পরিবর্তে v + x dv dx। তাহলে এই জায়গায় আমি লিখছি যে v + x dv dx ইকুয়াল টু, এই জায়গায় আমাদের রয়েছে কি tan, এই জায়গায় একটা মাইনাস ভি রয়েছে, তাই তো? এটা মানে হচ্ছে ভি, তাহলে মাইনাস ভি আর ওইদিকে রয়েছে tan ভি। তাহলে এই জায়গায় আমি লিখে নিচ্ছি যে মাইনাস ভি আর ইকুয়াল টু রয়েছে আমাদের tan ভি। তাহলে খুব সহজে ভি ভি কেটে গেল আর এখানে পড়ে রয়েছে তাহলে আমাদের x ডিভি ডিএক্স ইকুয়াল টু tan ভি। এবার ভি আর এক্স দুটো আলাদা করে দেবো, ভির জায়গায় ভি নিয়ে যাব আর এক্স এর জায়গায় এক্স নিয়ে যাব, খুব সহজে অঙ্ক হয়ে যাবে। তাহলে তাহলে এই যে রইলো আমাদের ডিভি বাই নিচে রইলো আমাদের tan ভি ইকুয়াল টু ডিএক্স বাই নিচে রইলো আমাদের এক্স। তাহলে ট্যানটাকে যদি উপরে উঠিয়ে দিই কোয়াড ভি হয় আর এখানে ডিভি রইলো আর এখানে ডিএক্স বাই এক্স রইলো। সমাকল করে পাই। ওকে, তাহলে এই জায়গায় ভাষাটা লিখবে কিন্তু সবাই, সমাকল করে পাই। সমাকল যদি আমি করি তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন কড ভি ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। কড ভি তার ইন্টিগ্রেশন করলে কি হয়? লগ অফ মড সাইন ভি। আর ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? লগ অফ মড এক্স। আচ্ছা, সিটাকেও না আমরা লগ সি ধরছি, তাহলে কি হবে? খুব সহজে লগটাকে তুলে দেওয়া যাবে। যেখানে লিখে নেবে লগ সি একটা সমাকল ধ্রুবক লিখে নেবে কিন্তু এটা। ওকে, তাহলে এখন আমি এই জায়গায় লগ মড সাইন ভি ইকুয়াল টু লগের যোগ থাকলে গুণ লেখা যায়, এক্স সি লেখা যায়। দুদিক থেকে লগটাকে আমি তুলে দিলাম। লগ যদি তুলে দিই তাহলে সাইন ভি ইকুয়াল টু এক্স সি থাকে। ভি এর মান বসিয়ে দিচ্ছি। ভি মানে কত? y/x ইকুয়াল টু এক্স। সাইডে লিখবে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। ক্লিয়ার? এখন এই অঙ্কটিতে ওরা কিন্তু একটা লিমিট বলে দিয়েছিল। কি লিমিট বলে দিয়েছিল? যে y(1) মানে হচ্ছে π/2। এই কথাটার অর্থ কি? এই যে যেটা আমরা ভিতরে লিখি না এটাকে বলা হয় x, আর যেটা পাই এটাকে বলা হয় y। ফাংশন চ্যাপ্টারে এটা শিখিয়েছিলাম যে ভেতরে যেটা লেখা হয় সেটা হচ্ছে x, x ভিতরে দেওয়া হয়। পরবর্তীতে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় y। তার মানে x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে π/2। তাহলে এই জায়গায় সেই ভাষাটাই আমি লিখবো। কি ভাষাটা লিখবো? এই জায়গা তো বসানোর মতো আর জায়গা নেই, তাহলে পরের পেজেই চলে যাচ্ছি আমি। এই জায়গায় লিখছি যে x = 1 এবং y = π/2 বসিয়ে পাই। যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? ছিল আমাদের sin y/x, y এর মান π/2 আর x এর মান হচ্ছে 1, 1 না লিখলেও চলে। আর ডান দিকে ছিল xc, x এর মান হচ্ছে 1 আর c পড়ে থাকে। sin π/2 এর মান আমি কত বলতে পারি? sin π/2 এর মান কিন্তু আমি 1 বলতে পারি। sin π/2 এর মান কত? 1। তাহলে পড়ে রইল শুধুমাত্র c এর মান 1। তাহলে আমি এই জায়গায় লিখব সি এর মান বসিয়ে পাই। সি এর মান বসিয়ে পাই। সি এর মান যদি বসিয়ে দিই কোন জায়গায় বসাবো? এই যে এই জায়গায় সি এর মান বসাবো। তাহলে sin y/x = x, এটাই হলো আমাদের সমাধান। sin y/x = x, এটাই কিন্তু নির্ণেয় সমাধান। এই ভাষাটা লিখে দেবে। এটাই নির্ণেয় সমাধান। ক্লিয়ার? তাহলে প্রথম যে সমাধানটা দিয়েছে সেই সমাধান আমি করার চেষ্টা করছি। দ্বিতীয় নম্বর সমাধান এখানে কি দিয়েছে আমরা একটু দেখে নেব। দ্বিতীয় নম্বর সমাধান দিয়েছে যে সমাধান করো x² + 1 dy dx + 2xy √x² + 4। সেটা আমাদের সমাধানে দিয়েছে। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করছি একটু দেখে নেবে। আমি প্রথমে অঙ্কটাকে একটু লিখে নেব। অঙ্কটাকে একটু লিখে নেব। ওকে, তাহলে অঙ্কটাকে একটু লিখে নিচ্ছি। দাগ নাম্বার কত ছিল? 9 দাগ সম্ভবত। হ্যাঁ, 9 দাগের বি দাগ। তাহলে আমি লিখে নিচ্ছি 9 দাগের বি দাগ। ছিল কি x² + 1 dy dx প্লাস 2xy √x² + 4। এটা চেক করে নেব আমি।
যে জায়গা রয়েছে কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স প্লাস 2xy ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4। আচ্ছা ঠিক আছে নাও। ওকে দেখো তাহলে সমাধান কি করে করছি এবার একটু দেখবে। দেখো এই সমাধানটা করার জন্য প্রথম আমি সবাইকে এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা ভাগ করে দেবো। তাহলে সবাইকে যদি এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে আমি ভাগ করে দিই এই জায়গা পড়ে থাকে শুধুমাত্র ডিওয়াই ডিএক্স প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই আর এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4 বাই নিচে রয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার কথাটা? তাহলে এই অঙ্কটা দেখতে কেমন লাগছে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতন, লিনিয়ার ওয়াই লিনিয়ারের মতন। কারণ কি এই জায়গা উপরে ওয়াই রয়েছে, সাইডে ওয়াই রয়েছে, নিচে এক্স রয়েছে, ফাংশন অফ এক্স রয়েছে, ডান দিকেও ফাংশন অফ এক্স রয়েছে। কেমন দেখতে লাগছে? এটাকে দেখতে লাগছে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ, এরকম দেখতে লাগছে। যদি এরকম থাকে তাহলে ডাইরেক্ট আমাকে কি বের করতে হয়? আইএফ বের করতে হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমি আইএফ বের করছি। আইএফ ইজ ইকুয়াল টু ই এর মাথায় ইন্টিগ্রেশন ওয়াই বাদে এখানে যা থাকে সেটাই বসাতে হয়, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্লিয়ার? এবার এই জায়গায় যদি খেয়াল করি নিচে যে রাশিমালাটা রয়েছে তার ডেরিভেটিভ করলেই উপরের রাশিমালাটা পাওয়া যায়। নিচের রাশিমালার ডেরিভেটিভ করলে এখানে আমরা উপরের রাশিমালাটা পাবো। তাহলে আমি কি বলতে পারি যে এর ইন্টিগ্রেশন করলে আমি এই সাইডেই লিখি, এই সাইডেই লিখে নিচ্ছি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে সরি ইন্টিগ্রেশন তো করে দিয়েছি, আবার ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম কেন? লগ অফ মড 1 প্লাস এক্স স্কোয়ার, নিচের ডেরিভেটিভ উপরে থাকলে লগ অফ নিচের সংখ্যা লেখা যায়, ই আর লগ পাশাপাশি থাকলে সেটা উঠে যায়, তাহলে শুধুমাত্র 1 প্লাস এক্স স্কোয়ার। এটা পেলাম আইএফ। যদি আইএফ আমাদের নির্ণয় করা হয়ে গিয়ে থাকে তাহলে আইএফ দিয়ে এটাকে গুণ করতে হয়। গুণ করলে যেটা পাই সেটা কি? ডাইরেক্ট আইএফ ইন্টু 1 পাই বাদিকে আর ডান দিকে আইএফটা গুণ করে দিতে হয়। শিখিয়েছিলাম এটা ক্লাসে যে আইএফটা তোমরা নির্ণয় করবে বাদিকে সর্বদা আইএফ ইন্টু ওয়াই পাবে আর ডান দিকে আইএফটা গুণ করে নেবে। তাহলে এই জায়গায় ভাষাটা লিখবে আইএফ দ্বারা, এটাকে ধরো নাম দিলাম আমরা 2 নম্বর বা 1 নম্বর নাম দিলাম, যে আইএফ দ্বারা 1 নম্বরকে আমরা গুণ করে পাই, সেই ভাষাটা লিখবে যে আইএফ দ্বারা 1 নংকে গুণ করে পাই। গুণ করলে বাদিকে পাবো ডেরিভেটিভ অফ ওয়াই ইন্টু আইএফ মানে 1 প্লাস এক্স স্কোয়ার, বাদিক সর্বদা এটা পাওয়া যাবে। ঠিক আছে? আর ডান দিকে ছিল কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4, তার নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস 1, তাকে আইএফ দ্বারা আমরা গুণ করছি 1 প্লাস এক্স স্কোয়ার। আর এটার সাইডে আমরা একটা ডিএক্স লিখে দেবো, অথবা যদি ওই জায়গায় ডিএক্স না লিখতে চাও তাহলে এটা হয় আসলে এর ডেরিভেটিভ। ক্লিয়ার? তাহলে এইটা আমরা কেটে দিলাম, এই ডিএক্সটাকে ওইদিকে পাঠিয়ে দেবো আর একবারে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ডি অফ ওয়াই ইন্টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই জায়গায় রয়েছে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এখানে রয়েছে শুধুমাত্র ডিএক্স। এরও ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন যদি চাপিয়ে দিই ডি আর ওয়াই উঠে গেলে ওয়াই বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর ফর্মুলা বসেছে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এক্স বাই 2 ইন্টু প্রশ্নে যা থাকে তাই লিখতে হয়, প্লাস এটা যদি নিচে থাকতো কোন ফর্মুলায় পড়তো? লগ অফ এক্স প্লাস যে প্রশ্নমালা রয়েছে সেটা প্লাস সি, যেখানে সি হলো সমাকল ধ্রুবক। এটা হলো ইন্টিগ্রেশন। এখানে কোনো লিমিট বলেছিল কি? এই জায়গা কোনো লিমিট বলেনি। তাহলে সমাধান যেটা করলাম সেই সমাধান হচ্ছে এই যে এখান থেকে সমাধানটা করলাম, একদম দেখে নেবে এই জায়গায় সমাধানটা করলাম। ক্লিয়ার? দেখে নাও কিভাবে সমাধানটা করলাম, আইএফ বের করে গুণ করে দিলাম, তারপর নর্মালি হিসাব করে দিলাম। তাহলে এটা ছিল আমাদের 9 নম্বর কোশ্চেন। এবার 10 নম্বর কোশ্চেনে কি রয়েছে একটু দেখে নেব। 10 নম্বর কোশ্চেনে ওরা দিয়েছে এখানে একটা এলপিপির অঙ্ক, তাই তো? 10 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? এলপিপির অঙ্ক। বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, জেড এর চরম মান নির্ণয় করো লেখচিত্রের সাহায্যে। ওকে, জেড ইকুয়াল টু 50x প্লাস 80y, আর এখানে বলে দেওয়া আছে শর্ত সাপেক্ষ এই একটা এবং এই একটা, তিনটে দিয়ে দিয়েছে এই জায়গা। ওকে, তাহলে আমরা 10 এর এ এই জায়গা থেকেই শুরু করছি। তাহলে একটা কথা মনে রাখবে, এই যে অসমীকরণগুলো রয়েছে অসমীকরণগুলোর অনুরূপ সমীকরণ নিয়ে পাই। ভাষাটা কি? অসমীকরণগুলোর অনুরূপ সমীকরণ নিয়ে পাই। তাহলে অনুরূপ সমীকরণ নিলে এখানে হয় 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 1200, আর দ্বিতীয় নম্বরটা x প্লাস y ইজ ইকুয়াল টু 1000, আর তৃতীয় নম্বরটা y ইজ ইকুয়াল টু 300। ওকে,
তাহলে এটাকে লেখা যায় কোন ফরম্যাটে? এটাকে লেখা যায় ১২০০ দিয়ে যদি ভাগ করে দিই, x/৬০০ প্লাস y/৪০০ থাকে 1। এটাকে ১০০০ দিয়ে ভাগ করলে x/১০০০ প্লাস y/১০০০ 1। আর এটাই তো একদম y ৩০০ বলে দিয়েছে। এভাবে কেন লিখেছি? তাহলে গ্রাফ আঁকতে আমাদের সুবিধা হয়। সেইজন্য এঁকেছি। ওকে? তাহলে আমি এই জায়গাটাতেই গ্রাফটা আঁকার চেষ্টা করছি, এইটুকু জায়গার মধ্যেই। একটু দেখে নেবে। ১ম ৬০০ রয়েছে আর ৪০০ রয়েছে। x এর মান ৬০০, মনে করো এই জায়গায় রয়েছে x এর মান ৬০০। আর y এর মান মনে করো এই জায়গায় ৪০০। তাহলে ৬০০, ৪০০ বিন্দু দিয়ে এইভাবে একটা সরলরেখা পাস করেছে। তাহলে এই জায়গা ৬০০, 0 আর এই জায়গা হলো 0, ৪০০। ক্লিয়ার? ১ম সরলরেখা। ১ম সরলরেখা হচ্ছে এই জায়গা থেকে। একবারে ওর সমাধান অঞ্চলটাও আমরা দেখিয়ে দিই। দেখো এই জায়গায় যদি তোমরা খেয়াল করো, 0 আর 0 বসালে 0 থাকে, 0 থেকে ১২০০ বড়। কথাটা সত্য। তাহলে মূল বিন্দুর দিকে এর তীর চিহ্ন হবে, মূল বিন্দুর দিকে। সেটাও আমরা একবারে এঁকে নিলাম। দ্বিতীয় নম্বর সরলরেখার কাছে এলাম। দ্বিতীয় নম্বর সরলরেখা x কে ১০০০ ঘরে আর y কেও ১০০০ ঘরে ও ছেদ করবে। তাহলে x কে যদি ১০০০ আর y কেও ১০০০, মোটামুটি এরকম। তাহলে এই হলো আমাদের দ্বিতীয় নম্বর সরলরেখাটা। ওকে? তাহলে এই জায়গায় লেখার মতো জায়গা তেমন নেই। ১০০০, 0 আর ওই জায়গায় 0, ১০০০। আচ্ছা, ওরও তীর চিহ্ন বিচার করে দিই। দ্বিতীয় নম্বরের কোনটা? দ্বিতীয় নম্বরের হলো এইটা। তাহলে এইখানেও যদি 0, 0 বসাই, 0, 0 থেকে ১০০০ বড়, কথাটা সত্য। তাহলে এরও মূল বিন্দুর দিকে তীর চিহ্ন হবে। এরও মূল বিন্দুর দিকে তীর চিহ্ন হবে। ক্লিয়ার? তৃতীয় নম্বরটা y = ৩০০। তাহলে y এর মান ৩০০, মানে এই বরাবর একটা সরলরেখা বেরিয়ে যাবে। এই জায়গায় একটা বিন্দু রয়েছে, সেই বিন্দুটা হলো 0, ৩০০। এর যদি আমরা যে অভিমুখটা রয়েছে বা সমাধান অঞ্চল রয়েছে সেটা যদি বের করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি এই মূল বিন্দুটাই বসিয়ে দেবো একই জায়গায়। তাহলে মূল বিন্দু যদি এই জায়গায় বসাই, y এর মান 0 বসালে 0 থেকে ৩০০ বড়, এটাও সত্য কথা। তাহলে এরও অভিমুখ 0 বিন্দুর দিকে হলো। এবার যদি খেয়াল করো সবগুলো তীর চিহ্ন কোন জায়গায় রয়েছে। দেখো এই রিজিয়নে শুধু উপরেরটা আছে। এই রিজিয়নে উপরেরটা আর এটা আছে, নিচেরটা কিন্তু নেই। একমাত্র এই যে জায়গাটা, এই জায়গাতে সবার তীর চিহ্ন আছে। এই যে জায়গাটা আমি সেট করে দিলাম। বোঝা গেছে? তাহলে এইটাই হলো আমাদের কার্যকরী সমাধান অঞ্চল। যে কার্যকরী সমাধান অঞ্চলের এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে বলা হয় প্রান্তিক বিন্দু। এই বিন্দুগুলোকে কি বলা হয়? প্রান্তিক বিন্দু। এটাকে O ধরলাম, এটাকে A ধরলাম, এটাকে B ধরলাম আর এই জায়গায় C ধরলাম। ওর মান 0, 0 তুমি জানো, এর মানও ৬০০, 0 তুমি জানো, সির মানও 0, ৩০০ তুমি জানো। শুধু বির মান তুমি জানো না। বির মান বের করার জন্য এই যে সরলরেখা, এই জায়গায় y এর মান কত? ৩০০। y এর মান ৩০০ এই সরলরেখার উপর বসিয়ে দাও। অর্থাৎ এই সরলরেখা আর এই সরলরেখা সমাধান করো। এই দুটো সমাধান করলে তুমি ওই ছেদ বিন্দুটা পেয়ে যাবে। দুটো সরলরেখা যেখানে ছেদ করে সেটা বের করার জন্য সরলরেখার সমীকরণ দুটোকে ছেদ করতে হয়। ক্লিয়ার? সমাধান করতে হয়। তাহলে আমি এই জায়গায় লিখছি ১ ও ৩ সমাধান করে পাইবা। বি বিন্দুর জন্য ভাষাটা লিখলাম যে বি বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দুর স্থানাঙ্ক। এই জায়গা y এর মান ৩০০। y এর মান ৩০০, x এর মান বের করার জন্য এই জায়গা বসিয়ে দিচ্ছি। তাহলে ২ গুণ ৩০০ মানে ৬০০ প্লাস 3y = ১২০০। তাহলে সেই ভাষাটা আমি এই জায়গায় লিখছি ৬০০ প্লাস 3y = ১২০০। তাহলে ১২০০ যদি বসিয়ে দিই, 3y = ৬০০ থাকে আর y = ২০০ থাকে, তাই তো? y = তাহলে ২০০ হলো। তাহলে ছেদবিন্দু কত পেলাম? b পেলাম আমরা। x এর মান এই জায়গায় x এর মান নয়, সরি, এই জায়গা ভুল করা হয়ে গেছে অঙ্কটা। y এর মান বসাতে হতো, তো x এর জায়গায় বসিয়ে দিয়েছি আমি। দাঁড়াও। তাহলে কি ছিল অঙ্কটা? অঙ্কটা ছিল 2x + 3y = ১২০০। তাহলে 2x + 3 y মানে হচ্ছে ৩০০ = ১২০০। তাহলে 2x ৩ ৩কে ৯০০, এদিকে বিয়োগ হলে ৩০০ হয় আর x = তাহলে ১৫০ হলো। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হলো? ১৫০, ১৫০, ৩০০। ১৫০, ৩০০। বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে যদি আমরা খেয়াল করি এই যে কার্যকর অঞ্চলটা রয়েছে, এই কার্যকরের অঞ্চলের প্রত্যেকটা বিন্দু আমি কিন্তু বের করেছি। তাহলে সেই চার্ট বানাতে হবে এখন আমাকে। চার্ট আমি এই সাইডেই বানাচ্ছি, তোমরা কিন্তু নিচেই লিখবে। সাইডে এইভাবে আমি যেভাবে লিখছি এভাবে কিন্তু লিখবে না। এই জায়গায় লিখবে প্রান্তিক বিন্দু। প্রান্তিক বিন্দু। আর সাইডে কি লিখব? যে জেড এর মান কত বলেছিল আমার এবার একটু দেখতে হবে। জেড এর মান এই যে বলেছে চরম মান নির্ণয় করো। কার? z = 50x + 80y। তাহলে এই জায়গায় লিখলাম z = 50x + 80y।
তাহলে এক একটা করে প্রান্তক বিন্দু বের করব। প্রথম 0, 0 বসালাম। 0, 0 বসালে 0, 0ই হবে। 0, 0 বসালাম কেন? এই বিন্দুটা। ঠিক আছে? দ্বিতীয় এ বিন্দু 600,0। তাহলে এই জায়গায় এ বিন্দু সেটা হলো 600,0। এক্স এর জায়গা 600 বসালে ৫ ছক হয় কত? ৩০। আর এই জায়গায় দুটো শূন্য, মোট ৩টে শূন্য। ক্লিয়ার? এটা হলো আমাদের কোন বিন্দুটা? এই এ বিন্দুটা। ৫ ছক ৩০, আরো ৩ খানা শূন্য বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার বি বিন্দু কত বের করেছি? বি বিন্দু তো আমরা অলরেডি বের করেছি ১৫০, ৩০০। তাহলে এই যে বি বিন্দু ১৫০, ৩০০। ১৫০ যদি এখানে বসাই তাহলে ৫ ১৫ ৭৫, আর এখানে দুখানা শূন্য। প্লাস ৩০০ যদি বসাই ৩ ৮ ২৪, আরো এই জায়গা দুটো আর একটা এই জায়গা ৩টে শূন্য। তাহলে এটা যোগ করলে কত হলো? যোগ করলে হচ্ছে কত? ০ ০, আর এই জায়গা থাকছে ৫, আর এই জায়গা ৭ ৪ ১১ র ১, হাতে থাকে আমাদের ১, তাহলে এই জায়গা ৩। ওকে? এটা হচ্ছে ৩০,০০০ আর এটা হচ্ছে ৩১,৫০০। একটু আমি শ্রেণী বিভাগগুলো করে দিই এভাবে। আচ্ছা। আর কোন বিন্দু বাকি রয়েছে? সি বিন্দু 0,৩০০। সি বিন্দু রয়েছে 0,৩০০। তাহলে লিখলাম 0,৩০০। ৩০০ যদি বসিয়ে দিই তাহলে হয় ৩ ৮ ২৪ আর ৩ খানা শূন্য। তাহলে তোমরাই বলো এখান থেকে জেড এর চরম মান কোন জায়গা পেলে? চরম মানে সর্বাধিক। ৩১,৫০০ পেয়েছি বি বিন্দুতে। তাহলে এই ভাষাটা এখন কি লিখবো? যে অপেক্ষকটির, এই জায়গা মানে সব কিন্তু নিচ দিয়ে লিখছি আমি। এটা যেন মাথায় থাকে। যে অপেক্ষকটির, অপেক্ষকটির কোন বিন্দুতে? বি বিন্দু হচ্ছে ১৫০, ৩০০ বিন্দুতে চরম মান আছে। চরম মান আছে। আছে। যার মান, মানটা কত পেয়েছি আমরা? মানটা পেয়েছি ৩১,৫০০। এই হলো আমাদের অঙ্ক। ক্লিয়ার? তাহলে এই যে আমরা এলপিপির অঙ্কটা দেখলাম, এই এলপিপির অঙ্কটা কিন্তু আমাদের এইভাবে সমাধান করতে হবে। এই যে এটা ছিল ফার্স্ট পেজ আর এটা ছিল সেকেন্ড পেজ। এলপিপির আরেকটি যে অঙ্কটা রয়েছে না, এই অঙ্কটা আমি করে দিচ্ছি না, কারণ এলপিপির অঙ্ক মানে সেই গ্রাফ আঁকতে হবে, একই প্রসিডিওর। ওটা তোমরা একটু করে নিও, ওটা কিন্তু আমি করে দিচ্ছি না। সেই এই দেখো জেড এর চরম মান নির্ণয় করো, এই জায়গায় দেখো কন্ডিশন, এই জায়গাও দেখো দুটো দিয়ে দেওয়া আছে। ওর থেকেও এটা আরো সহজ, এখানে দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে। ক্লিয়ার? যদি অসুবিধা হয় আমাকে একবার জানিও, এটা আমি করছি না। তাহলে চলে যাব এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের দিকে আমি চলে যাব। এবার সেকশন সি দিয়ে দেওয়া আছে। সেকশন সিতে ৪ খানা কোশ্চেন দিয়েছে এ, বি, সি, ডি। তার মধ্যে যেকোনো ২টি প্রশ্ন কিন্তু আমাদের সমাধান করতে বলেছে। ওকে? ২টি প্রশ্ন যদি সমাধান করতে বলেছে, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এখানে ৪ মার্ক করে। খুব ভালো। আমি দেখতে পাচ্ছি যে ২ খানা, এই একটা সরলরেখার অঙ্ক, এটাও সরলরেখার অঙ্ক, এটাও সরলরেখার অঙ্ক, আর এটা দিক কোসাইন থেকে দিয়েছে। তার মানে তোমার কাছে কিন্তু অপশনই অপশন। যেকোনো একটা জিনিস পারলেই হবে। আচ্ছা, তার মধ্যে এই অঙ্কটা দেখে আমার মনে পড়ল, এই অঙ্কটা কিন্তু উদাহরণে আছে। এই অঙ্কটা আমি করে দেব না, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। উদাহরণে করে দেওয়া আছে এটা। এটা আমি দেখেছি উদাহরণে, এটা হচ্ছে দিক কোসাইন, তাই তো? সবাই বের করবে বইয়ের পেজ নাম্বার, কই গেল? সেম অঙ্কটা একদম হুবহু, হুবহু, হুবহু সেম। হ্যাঁ, হুবহু সেম। হুবহু সেম দিয়ে দেওয়া আছে পেজ নাম্বার ৫৮। 58 পেজের এক্সাম্পল ২১, এক্সাম্পল 21 দেখে নেবে সবাই। ওকে? 58 পেজের এক্সাম্পল 21 এ কিন্তু এই অঙ্কটা করে দেওয়া আছে। ওটা কিন্তু আমি করে দেব না তাহলে। বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি একটু সমাধান করার চেষ্টা করছি। দেখো বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে কি, কি রয়েছে? প্রথম অঙ্কটা দিয়ে বলেছে এত এবং এত সরলরেখা দুটির মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো। ক্ষুদ্রতম দূরত্ব রেখাটির সমীকরণও নির্ণয় করো। ক্ষুদ্রতম দূরত্ব বের করতে বলেছে। যদি দূরত্ব নির্ণয় করতে হয় তাহলে তোমাকে ২টি জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। ১ নাম্বার, সরলরেখাটা কি সমান্তরাল? ২ নাম্বার, সরলরেখাটা কি অসমান্তরাল? সমান্তরাল কখন হয়? যখন এই নিচের সংখ্যাগুলো সব সেম হয় তাদের বলা হয় সমান্তরাল। ক্লিয়ার? নিচের সংখ্যাগুলো যদি সব সমান হয় তাহলে সেটা সমান্তরাল। আর যদি সমান না হয় তাহলে সমান্তরাল নয়। সমান্তরাল হলে তার একটা ফর্মুলা, অসমান্তরাল হলে তার একটা ফর্মুলা। প্রয়োজনে দেখে নেবে ক্লাসটা। একদম সরলরেখার সম্ভবত এটা ৫ নম্বর অধ্যায়ে আছে। ই নম্বর চ্যাপ্টারে আছে। সেখানে আমি আলোচনা করেছিলাম এগুলো নিয়ে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই সরলরেখা দুটো সমান্তরাল নয়। সমান্তরাল যদি না হয় তাহলে কি করে অঙ্কটা করতে হবে? এক, এক করে দেখব। আচ্ছা, প্রথম সরলরেখার সমীকরণ দুটো লিখে নিই। x - 1, y - 2, z - 3। এই যে x - 1,
ওয়াই মাইনাস টু জেড মাইনাস থ্রি, তাই তো? জেড মাইনাস থ্রি। আচ্ছা, নিচে রয়েছে 2 3 4, নিচে রয়েছে 2 3 4, লিখে নিলাম এই যে 2, 3, 4। এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা। 2 নম্বর আরেকটা সরলরেখা রয়েছে 2 4 5, তাহলে এই জায়গায় রইল x মাইনাস টু ওয়াই মাইনাস 4 জেড মাইনাস 5। ওকে, জেড মাইনাস 5। আর নিচে রয়েছে 3 4 5, নিচে রয়েছে 3 4 5। তাহলে এই জায়গায় রইল আমাদের 3, এটা রয়েছে 4, আর এই জায়গায় রয়েছে 5। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমি এই জায়গা ভাষাটা কিভাবে লিখছি, যে 1 নং সরল রেখা, সরল রেখা এ ভেক্টর a1 ভেক্টর ইজ ইকুয়াল টু a1 ভেক্টর ইজ ইকুয়াল টু বিন্দুগুলো i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এত বিন্দুগামী, এত বিন্দুগামী 1 নং সরলরেখা এই বিন্দু দিয়ে গমন করছে। এবং এবং কোন ভেক্টরের সমান্তরাল? b1 ভেক্টর, b1 ভেক্টর মানে নিচের যে দিক অনুপাতটা, এটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এত এর সমান্তরাল। ওকে, এর সমান্তরাল। একদম সেম কথাটা 2 নং সরলরেখার ক্ষেত্রেও আমরা লিখব। এই জায়গায় ভাষাটা লিখছি 2 নং সরলরেখা, 2 নং সরলরেখা a2 ভেক্টর ইজ ইকুয়াল টু, a2 ভেক্টর কত? 2 4 5, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এত বিন্দুগামী, বিন্দুগামী। এবং b2 ভেক্টর, b2 ভেক্টর ইজ ইকুয়াল টু, b2 ভেক্টর কত? b2 ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ 4j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস এখানে রয়েছে 5k ক্যাপ, এত এর সমান্তরাল। একদম এইভাবে ভাষাটা লিখবে, এত এর সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি হয় তাহলে কি করব? ফার্স্ট স্টেপ হবে আমাদের a2 মাইনাস a1 নির্ণয় করা। ফার্স্ট স্টেপ কিন্তু এটা কি, a2 মাইনাস a1 টা নির্ণয় করবে। তাহলে a2 মাইনাস a1 যদি আমি এই জায়গা বের করি, দেখো a2 মাইনাস a1 আমি পরের পেজে বের করছি। তাহলে a2 মাইনাস a1 এই জায়গায় লিখলাম a2 মাইনাস a1। তাহলে দুটোর বিয়োগফল 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে 1 2 2। তাহলে এই জায়গায় আমাদের পড়ে রইল কি? i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। a2 মাইনাস a1 আমি বের করলাম। আর কি বের করতে হবে? b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর বের করতে হবে। b1 ক্রস b2 বের করার ফর্মুলা হচ্ছে ij k ক্যাপ লিখে নিতে হয়। b1 এর মান যেটা রয়েছে, b1 এর মান কত? 2 3 4 আর 3 4 5, 2 3 4 3 4 5। ওকে, আমি ভুল কোনো জায়গায় লিখলাম কি একটু দেখে নেব। 2 3 4 3 4 5। ওকে, ঠিক আছে, 2 3 4 3 4 5। তাহলে 2 3 4 3 4 5। তাহলে এখানে i ক্যাপ রইল, এই বরাবর গুণ করলে 3 5 15, মাইনাস এই বরাবর গুণ করলে 16, মাইনাস j ক্যাপ রইল, এই বরাবর গুণ করলে 10, মাইনাস এই বরাবর গুণ করলে 12, প্লাস k ক্যাপ রইল, এই বরাবর গুণ করলে 8 মাইনাস 9। তাহলে আমাদের পড়ে রয়েছে মাইনাস i ক্যাপ, আর এই বরাবর মাইনাস 2, তাহলে প্লাস 2j ক্যাপ, আর এখানে মাইনাস k ক্যাপ। ওকে, তাহলে এই হলো আমাদের মান। এইবার দূরত্ব নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এবার লিখব। অসমান্তরালের ক্ষেত্রে কিন্তু এটা। তাহলে দূরত্ব, দূরত্ব ইজ ইকুয়াল টু a2 মাইনাস a1। ওকে, তার সঙ্গে ডট করব b1 ক্রস b2, বাই নিচে মড করব মড অফ b1 ক্রস b2। এই হলো আমাদের ফর্মুলাটা। উপরে এই জায়গাটার মড চিহ্ন দিয়ে দিও, কারণ নেগেটিভ যদি বাই চান্সলি এসে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, সেজন্য মড চিহ্নটা দিয়ে রাখো। তাহলে আমি মানটা বসানোর চেষ্টা করব। মানটা যদি এখানে বসাই, দূরত্ব ইজ ইকুয়াল টু a2 মাইনাস a1 মানে 1 2 2, তাহলে এই জায়গায় 1 প্লাস 2 প্লাস এখানেও রইল 2, তার সঙ্গে আমার ডট রইল কার? b1 ক্রস b2 মানে হচ্ছে মাইনাস 1 প্লাস এখানে রইল 2, আর প্লাস প্লাস নয়, এখানে রইল মাইনাস, মাইনাস এটা, বাই নিচে ওটারই মড থাকবে। ওর মড করা মানে
রুট ওভার অফ ১ এর স্কোয়ার মানে ১, ২ এর স্কোয়ার মানে ৪ আর ১ এর স্কোয়ার মানে ১। লেখা যায় তো? তাহলে এই সাইডেই আমি লিখে নিচ্ছি, আর অন্য পেজে যাচ্ছি না। এটা গুণ করলে কত হয়? একককে ১, এটা গুণ করলে কত হয়? ৪, আর এটা গুণ করলে কত হয়? -২। ওকে? বাই নিচে থাকছে কত? ৬। তাহলে উপরে পড়ে রয়েছে ৪ এর থেকে ৩ চলে গেলে থাকে ১, ১/√6 এত একক। এই হলো আমাদের অ্যান্সারটা। এই ছিল আমাদের দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটা ছিল কত দাগ? ১১ দাগ মনে হয়। কত দাগের এ দাগ ছিল? ১১ দাগের এ দাগ। ক্লিয়ার? তাহলে এটা ছিল ১১ দাগের এ দাগ। দাগ নাম্বারটা এখানে একটু দিয়ে দিই, কারণ তোমাদের পিডিএফটা তো শেয়ার করতে হবে। ১১ দাগের এ দাগ। কমপ্লিট হলো। তাহলে ১১ দাগের বি নম্বর কোশ্চেন কি আছে আমরা একটু দেখে নেব। ১১ দাগের বি নম্বর কোশ্চেনটা কি রয়েছে? নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেই ২ নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখব। ২ নম্বর কোশ্চেন বলেছে এত বিন্দু থেকে এত সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো এবং লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং স্কেলার ও ভেক্টর পদ্ধতিতে লেখো। অর্থাৎ পাদবিন্দুটা স্কেলার এবং ভেক্টর পদ্ধতিতে লিখতে বলা হয়েছে। তাহলে এই একটা বিন্দু রয়েছে, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। এই বিন্দুটা আমাকে বের করতে বলা হয়েছে। আর এই বিন্দুটা স্কেলার পদ্ধতিতেও লিখতে বলা হয়েছে, ভেক্টর পদ্ধতিতেও লিখতে বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে লম্ব বিন্দু কি করে নির্ণয় করব সেটা একটু দেখব এবার। দেখো, প্রথম যে চিত্রটা বলেছে সেই অনুযায়ী আমি একটা চিত্র লিখছি। চিত্রটা পি বিন্দুটা, এই জায়গাটা পি বিন্দু বলে দেওয়া আছে। পি বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে? লম্ব দূরত্ব। এই পি বিন্দুর স্থানাঙ্ক কত বলে দেওয়া আছে? পি বিন্দুর স্থানাঙ্ক ১, ২, ৩ বলে দেওয়া আছে। ১, ২, ৩। আর সরলরেখা x মাইনাস 6, y মাইনাস 7, z মাইনাস 7। তাহলে এই জায়গায় লিখছি পি বিন্দুটা ১, ২, ৩, আর এটা x মাইনাস 6, y মাইনাস 7, z মাইনাস 7। ওকে? z মাইনাস 7 বাই কত বলেছে? বাই। এই জায়গা বলেছে আমাদের ২, ২ মাইনাস ৩। তাহলে এই জায়গাও সেটা লিখে নিচ্ছি যে ২, ২ মাইনাস ৩। ২, ২ মাইনাস ৩। ক্লিয়ার? তাহলে এটা আমাদের ১১ দাগের বি নম্বর কোশ্চেন। দেখো, কোন লজিকে অঙ্কটা করব? এটা এর সঙ্গে লম্ব। যদি লম্ব হয় তাহলে এর দিক অনুপাত আর এর দিক অনুপাতের গুণফল কিন্তু 0 হবে। এই লজিকটা ইউজ করব। লম্ব হলে ডট প্রোডাক্ট 0 হয়। ওই লজিক ইউজ করেই আমরা অঙ্ক করার চেষ্টা করছি। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় লজিক যেটা রয়েছে সেই লজিক অনুযায়ী আমরা যদি দেখি, পি বিন্দু থেকে এর যে দিক অনুপাত আছে সেই দিক অনুপাত বের করতে হলে আমাকে এই সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে সরলরেখাটা x মাইনাস 6/2, y মাইনাস 7 বাই নিচে রয়েছে কত 2, আর z মাইনাস 7 বাই নিচে রয়েছে কত -3। এটা ইজুগাল টু আমি m ধরে নিলাম। ঠিক আছে? এটাকে ১ নম্বর সরলরেখা নাম দিলাম, ওটাকে m ধরে নিলাম। যেখানে m নট ইকুয়াল টু 0 সাইডে লিখে নেবে কিন্তু। m নট ইকুয়াল টু 0 নয়, m একটা ধ্রুবকই লিখে নাও। 0 হতেও পারে। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে ১ নং এর উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক। উপর সমস্ত বিন্দুর বিন্দুর স্থানাঙ্ক। সমস্ত বিন্দুর স্থানাঙ্ক সেটা কিভাবে বের করে? প্রথম এই ২ যদি এই জায়গায় গুণ করি তাহলে 2m, আর ৬ যদি ওইদিকে নিয়ে যাই +6। ২ যদি এই জায়গায় গুণ করি 2m, ৭ ওইদিকে নিয়ে গেলে +7। ৩ যদি ওইদিকে গুণ করি -3m, ৭ ওইদিকে নিয়ে গেলে +7। এটা হলো সমস্ত বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সমস্ত বিন্দু যদি হয় তাহলে নিশ্চয়ই এই কিউ বিন্দুটাও ওটা হবে। হবে তো? তাহলে এই জায়গায় আমরা লিখছি অতএব PQ এর দিক অনুপাত। PQ এর দিক অনুপাতটা কি করে নির্ণয় করা হয়? কি করে নির্ণয় করা হয় দিক অনুপাত? এই বিন্দু থেকে এটা বিয়োগ করে দিলেই দিক অনুপাত পাওয়া যায়। তাহলে এই বিন্দুটা রয়েছে এই যে, আর ওই বিন্দুটা রয়েছে এই যে। এটার থেকে ওটা বিয়োগ করব। বিয়োগ করলে কত লেখা যায়? 2m, আর এখানে ৬ রয়েছে, ওখানে ১ রয়েছে। বিয়োগ করলে শুধু ৫ থাকে। 2m প্লাস 7 থেকে ২ কমন নিলে বাদ দিলে 2m প্লাস এখানেও ৫ থাকে। আচ্ছা, এখানে -3m, আর তার সাথে এই জায়গায় রয়েছে ৭। ৭ এর থেকে ওই জায়গায় ৩ বাদ দিলে এই জায়গায় ৪ থাকে। এটা হলো আমাদের দিক অনুপাত PQ এর। আর ১ নং এর দিক অনুপাতটা কত? এই জায়গায় লিখছি ১ নং এর দিক অনুপাত। এই দিক অনুপাতটা কত ১ নং এর? দিক অনুপাত বলা যায় আমাদের ১ নং এর কত? ২, ২ -৩।
2,2, -3। ১ নং এর দিক অনুপাত আমরা পেয়ে গেলাম। দিক অনুপাত যদি পেয়ে যাই তাহলে আমি বলতে পারি যে যেহেতু ১ নং লম্ব PQ, তাহলে ওদের ডট প্রোডাক্ট 0 হবে। ডট প্রোডাক্ট মানে এই দুটোর গুণ। তাহলে গুণ করলে 2 গুণ 2m আর এখানে +5 আর এখানে রয়েছে +2 গুণ 2m +5 আর -3 গুণ 4 3m। এই মাইনাসটা ঘুরিয়ে লিখছি 4 3m = 0। তাহলে এই হিসাবটা পরের পেজে লিখছি আমরা। তাহলে পরের পেজে যদি লিখি 2 দুগুণ 4m, পরের পেজে লিখছি কিন্তু আমি। সবাই লিখে নেবে দ্রুত। তাহলে 2 দুগুণ 4m, 4m + 10 + 4m + 10। আচ্ছা, তারপরে আর কি রয়েছে? 4m + 10, 4m + 10 -12 + 9m। তাহলে এই জায়গায় লিখলাম -12 + 9m = 0। তাহলে এটাকে হিসাব করছি। 4 আর 4 8। 8 এর থেকে 9 যদি যোগ করি 17m হলো। 10 আর 10 20। 20 থেকে 12 চলে গেলে কত থাকে? 20 থেকে 12 চলে গেলে 8 থাকে। 10 আর 10 20, তার থেকে 12 চলে গেলে 8 থাকে। তাহলে m = 8/17। এই হলো m এর মান। এখন যদি আমি m এর মান পেয়ে যাই, m এর মান পেয়ে গেলেই কিন্তু আমরা বিন্দুটা পেয়ে যাব। এই যে q বিন্দুর স্থানাঙ্ক, এই যে m এর মান যদি পেয়ে যাই, এই জায়গায় বসিয়ে দিলে m এর মান, সেটাই তো q বিন্দুর স্থানাঙ্ক হবে। আর q বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে আমরা পারবো ইজিলি। তাহলে আমি q বিন্দুর স্থানাঙ্ক বের করছি। তাহলে এই জায়গায় লিখছি অতএব q বিন্দুর স্থানাঙ্ক। কিউ বিন্দুর স্থানাঙ্ক, আর এই কিউ বিন্দুটাই কিন্তু লম্ব পাদবিন্দু। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্কটা কত? কোশ্চেনে ছিল কত? কোশ্চেনে ছিল 2m + 6, 2m + 7। তাহলে এই জায়গায় লিখছি 2 × m, m মানে 8/17 + 6, 2 × m 8/17 + 7, 2m + 6, 2m + 7 হয়ে গেল -3m + 7। তাহলে -3 × 8/17 + 7, এই হলো আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা হলো 16/17 আর এখানে হলো +6 আর এখানে হলো কত? 16/17 + 7 আর এটা হলো কত? 7 - 24/17। এভাবে লিখে নিলাম। ওকে? তাহলে এবার একটু এটাকে হিসাব করে লিখি। তাহলে আমি দেখতে পাচ্ছি 16 + 6 × 7 = 42 এর 2 হাতে থাকে আমাদের 4, 6 কে 6 আর 4 10, বাই নিচে রইল আমাদের 17, কমা এখানে 16 + 119 বাই নিচে রইল আমাদের 17 আর এখানেও 119 - 24 বাই নিচে রইল আমাদের 17। আচ্ছা, এই অঙ্কটা একটু ভেরিফাই করে নিই, কারণ নিচে 17 এসছে তো এরকম অদ্ভুত মান আসছে। ভুল করেছি না ঠিক করেছি একটু দেখে নেব। আগে সংখ্যা ঠিক পাঠিয়েছি কিনা চেক করে নিই। ১ ২ ৩, ১ ২ ৩ x - 6/2 আর এখানে y - 7/2 আর z - 7/-3। ঠিক আছে, অঙ্কটা পাতানো ঠিক আছে। সমস্ত বিন্দুর স্থানাঙ্ক 2m + 6, এখানে 2m + 7 -3m + 7। ঠিক আছে। আচ্ছা, তাহলে দিক অনুপাত যদি বের করি 2m + 5 থাকবে, 2m প্লাস এখানেও 5 থাকবে, -3m + 4 থাকবে। ঠিক আছে, দিক অনুপাত। আচ্ছা, তাহলে এবার এদের দিক অনুপাত 2 2 -3 গুণ করলে পরে এখানে কত থাকে? গুণ করলে এখানে থাকে 4m + 10, 4m + 10 -12 + 9m। আচ্ছা, সেটাই লিখেছি কি 4m + 10, 4m + 10 -12 + 9m। 10 আর 10 4 আর 4 8, 8 আর 9 যদি যোগ করি 17 হয়। 10 আর 10 20 থেকে 12 বাদ দিলে কত থাকে? 8 থাকে। ঠিকই আছে, বিন্দুর মানও ঠিকই আছে। তাহলে এরকমই হবে মান। কি আর করব, এই অদ্ভুত দেখতে হয়ে গেছে। সেজন্য আরেকবার ভেরিফাই করে নিলাম। তাহলে উপরে থাকে 118/17। তাহলে এই যে পরের পেজে লিখছি কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হলো? 118/17, কমা দ্বিতীয়টা কত হয়েছে? দ্বিতীয়টা হয়েছে 6, আ আ এখানে হচ্ছে 20 আর 15, 135। তাহলে 135/17, 135/17। আচ্ছা, আর এখানে আরেকটা রয়েছে কি আমাদের? যদি এটা বাদ দিই তাহলে কত থাকে? 4 আছে কত হলে 9 হবে? 5 হলে, 5 হলে আর আর আমাদের রয়েছে 2 আছে কত হলে 11 হবে? 9 হলে, এই যে আর নিচে রয়েছে আমাদের 17। তাহলে এটা হলো আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার? কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন PQ এর এই স্থানাঙ্কটাকে কিন্তু স্কেলারে যেমন লিখেছি ভেক্টরেও লিখতে বলেছিল। তাহলে এই জায়গায় লিখছি কিউ ভেক্টর = 1/17। প্রথম আমি কমন নিয়ে নিলাম 118 i ক্যাপ আর এখানে রইল আমাদের +135
জে ক্যাপ প্লাস 95 কে ক্যাপ। এটা কিন্তু আমাদের হলো কিউ বিন্দুর স্থানাঙ্ক। কি, কি প্রশ্ন করেছিল একবার একটু দেখে নিই। প্রশ্নে জিজ্ঞাসা করেছিল আ লম্ব দূরত্ব নির্ণয় করো, লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক স্কেলার ভেক্টর পদ্ধতিতে লেখো। তাহলে পাদবিন্দুর স্থানাঙ্ক হয়ে গেছে, লম্ব দূরত্ব নির্ণয় করতে বাকি রয়েছে, তাই তো? তাহলে লম্ব দূরত্ব কি করে নির্ণয় করতে হয়? লম্ব দূরত্ব বের করার জন্য কিউ বিন্দু তুমি পেয়েছো আর পি বিন্দু তুমি জানো 1, 2, 3। এই দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্রটা নিজেরা একটু করে নাও। রুট ওভার অফ এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার বা ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড ওয়ান তার হোল স্কোয়ার। কি ফর্মুলাটা? রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস সেম ভাবে জেড টু মাইনাস জেড ওয়ান তার হোল স্কোয়ার। এই ফর্মুলায় বসিয়ে নিজেরা বের করে নাও। ওইটুকু আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, শিখেই তো দিয়েছি পুরোটা। ওই যোগ বিয়োগ যদি আমার এখন শেখাতে হয় তাহলে তো একদম আর কি বলবো, তোমাদের তো এখন পরীক্ষা দেওয়ার অধিকারই নেই যদি ওই যোগ বিয়োগ আমার শেখাতে হয়। তাহলে এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, পরবর্তী কোশ্চেন এই জায়গায় রয়েছে আমাদের 12 দাগে ইন্টিগ্রেশন। আর কটা পেজ রয়েছে? আর দুটো পেজ রয়েছে। ওকে, তাহলে আমার একটু কষ্ট হয়ে গেছে, বুঝলে? আজকে ক্লাসটা এখানে আমি শেষ করছি। বাকি যে দুটি কোশ্চেন রয়েছে সেটা পরবর্তী সেকশনে আমি দিয়ে দেবো।